নবম ও দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমার একটা বিশেষ ক্লাস হিসাব বিজ্ঞানের জাবেদা অর্থাৎ জাবেদা যে মূল বিষয়টা, আজকে আমি তোমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করব তোমরা সবাই সুন্দরভাবে নিজেরা লিখে নিবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে করবে, আর আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। তা আমরা নবম ও দশম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী রয়েছে, যারা ব্যবসায়িক শিক্ষা শাখায় রয়েছে, তাদের জন্য এই অধ্যায়টা অর্থাৎ জাবেদা যে অধ্যায়টা, এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা জাবেদা আজকে কিছু সলিউশন করব। কিছু জাবেদা জানলে, কিছু জাবেদা যদি তোমরা শিখো, আজকে ইতিমধ্যে পেজে আমার আকাশ স্পেশাল পেজে এই শীটটা আমি দিয়েছি, তোমরা সেইখান থেকে এই পিকটা তোমরা তুলে নিবে এবং ডাউনলোড করে নেবে। এটা তোমার ইমেজ আকারে আছে, তোমরা ডাউনলোড করে নিবে এবং তখন পড়বে এবং লিখবে, প্রশ্নগুলো তোমরা লিখবে এবং দেখবে যে তোমাদের কাছে আরো সহজ হচ্ছে। যাই হোক, আজকে আমরা যে টপিকসটা আলোচনা করছি জাবেদা। প্রথমে 1 তারিখে বিভিন্ন রকম ভাবে আসতে পারে, যেমন শুরুতে আসতে পারে মিস্টার এক্স নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। মিস্টার এক্স নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তখন আমরা লিখি কি নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। টাকা লিখি, মনে করো 50,000 টাকা যদি তোমার নিয়ে ব্যবসা শুরু করে 50,000 টাকা আমরা লিখি। কারণ কি, এখানে সম্পদ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। অর্থাৎ হিসাব সমীকরণে যদি বলি কোন কোন উপাদানের প্রভাব ফেলছে, তাহলে আমরা বলতে পারি এ আর ই এর উপাদান প্রভাব করছে। কিন্তু আমরা যে জাবেদা করতে যাই, জাবেদা করতে গেলে আমরা যে হিসাবটা সবাই জানি এবং আমাদের জন্য জানা উচিত, সেটা হচ্ছে হিসাব হচ্ছে 5 প্রকার। সবাই আমরা একটু লিখে নিই, হিসাব 5 প্রকার। হিসাব 5 প্রকার। 1 নম্বর হচ্ছে সম্পদ ব্যয়। সম্পদ ব্যয় এটা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব। সম্পদ মানে আয় দায় মালিকানা সত্ত্ব, এখানে আমরা বলছি হ্রাস হচ্ছে ডেবিট, বৃদ্ধি ক্রেডিট। তাহলে কি বললাম আমরা, যে আমাদের জাবেদা করতে গেলে এই বিষয়টা সবাইকে অনেক ভালো করে মনে রাখতে হবে এবং একটা হিসাব পড়লে যেন আমরা বুঝতে পারি কিসের কিসের পরিবর্তন ঘটছে এবং কি ঘটনা ঘটছে। যে হিসাব 5 প্রকার, আমরা জানি হিসাব কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার হিসাবের ভিতরে কি সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব, যদি আয় এবং দায় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তবে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। এটা হচ্ছে মূল টপিক, সেটা আমরা জানি। এবার আমরা দেখি এর ইগুলো আমরা দেখি যে কিভাবে। এখানে আমরা একটু পড়ে দেখি কি চাইছে, এখানে কি বলা আছে সেটা একটু পড়ি। যে 2024 সালের 1 জানুয়ারি মিস্টার অনু 2 লক্ষ টাকা নগদ, ব্যাংক জমা 50,000 টাকা, আসবাবপত্র 25,000 টাকা, পণ্যদ্রব্য 20,000 টাকা এবং ঋণ বাবদ 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এটা 1 তারিখে তোমার একটা বড় বিস্তৃত দেওয়া হয়েছে, এখানে এতগুলো নাও থাকতে পারে। নগদ বলছে কি মিস্টার অনু 2 লক্ষ টাকা নগদ, ব্যাংকে জমা দিছে হচ্ছে 50,000 টাকা, আসবাবপত্র 25,000 টাকা, পণ্যদ্রব্য এবং ঋণ বাবদ 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এইখানে আমরা যখন জাবেদা করতে যাব তখন আমাদের কি করতে হবে? প্রথম বিষয়টা হচ্ছে কি, আমরা যখন আমরা জানতেছি কি নগদ টাকা কত, 2 লাখ, তাহলে আমি লিখবো নগদান হিসাব। নগদান হিসাবে টাকা হবে 2 লক্ষ টাকা নগদ এবং আমি 15,000 টাকা নিয়ে আসছি, কি 15,000 ঋণ নিয়ে আসছি। অর্থাৎ নগদ টাকা এবং ঋণ যোগ করে হবে হচ্ছে আমার নগদ টাকা। অর্থাৎ কত টাকা? 2,15,000 টাকা। এরপরে নিয়ে আসে ব্যাংক জমা, অর্থাৎ ব্যাংক জমা, ব্যাংক জমা হিসাব বা ব্যাংক হিসাব। ব্যাংকে জমা না লাগে ব্যাংক হিসাব লিখবো আমরা। ব্যাংক হিসাব কত টাকা? ব্যাংক হিসাব হচ্ছে তোমার 50,000 টাকা। এরপরে হচ্ছে কি আসবাবপত্র, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাইছে, আসবাবপত্র, আসবাবপত্র হিসাব কত টাকা? 25,000 টাকা।
এরপর বলছে কি পণ্যদ্রব্য নামে আমরা কোন হিসাব লিখি না, পণ্যদ্রব্য দ্যাটস মিন ক্রয় হিসাব। ক্রয় হিসাব কত টাকা? 20,000 টাকা। মূলধন হিসাব ক্রেডিট কত টাকা? এগুলো ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার এইখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমার 2 লাখ টাকা আর হচ্ছে 50, 2 লাখ 50 আর হচ্ছে 25, অর্থাৎ 2,75,000 আর হচ্ছে 20, 2,95,000 টাকা হচ্ছে আমার কি, এখানে আমার ঋণ বাবদ হচ্ছে 2,95,000 টাকা। 2,95,000 টাকা আমার হচ্ছে ঋণ, আর আমার হচ্ছে 15,000 টাকা হচ্ছে 2,95,000 মূলধন আর 15,000 টাকা হচ্ছে ঋণ। আমরা টোটাল যে টাকাটা পাইলাম, অর্থাৎ এইখানে দেখো তুমি এবার করো যে তোমার কিভাবে আসে, দুই পাশে মিল আছে কিনা আগে আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে আমার 2,15,000, 50,000, 25,000, 20,000, তাহলে আমার এখানে টোটাল কত টাকা? 2 লাখ আর হচ্ছে 50 আর 25, 75 আর হচ্ছে 20, আচ্ছা 75, 20, 95, অর্থাৎ 2,95,000 আর হচ্ছে 15,000 টাকা, তাহলে 3,10,000, আর এটা দুটো যোগ করলে হচ্ছে 3,10,000। অর্থাৎ হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুযায়ী দোতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে আমরা জানি দুটো পক্ষই সমান থাকবে। অর্থাৎ এই ঋণের টাকাটা আমার কার মধ্যে গেছে? এই যে 15,000 টাকা নগদ এবং ঋণ। যেমন যদি বলা হয় নগদ ঋণ নেওয়া হলো, তাহলে বলি কি নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। এই জন্য নগদান হিসাবটাকে আমার দুইবার না লিখে আমরা একবারে লিখছি। এই জন্য একবারে যাবে দ্বারা কি এসে দাঁড়াইছে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বা ব্যাংক জমা নামেও লিখতে পারো। ব্যাংক হিসাব সাধারণত লেখে ব্যাংক হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এবং হচ্ছে কি মূলধন হিসাব ক্রেডিট আর ঋণ হিসাব ক্রেডিট। এর পরবর্তী এন্ট্রিটা দেখো কি হচ্ছে। এর পরবর্তী যে এন্ট্রিটা রয়েছে, এন্ট্রিটা কি রয়েছে আমরা একটু দেখি। কি বলছে যে তোমার বলছে কি নগদ এত টাকার নগদে পণ্য ক্রয় 2,000 টাকা। নগদে যদি পণ্য ক্রয় করি, তবে নগদে পণ্য ক্রয় করে যাবে দেখ কি হয় যে আমরা লিখতে পারি যে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 2,000 টাকা। এইখানে কি ঘটনা ঘটলো? একদিকে সম্পদ বৃদ্ধি পাইছে অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাইছে, আর দিকে সম্পদ হ্রাস অর্থাৎ এখানে ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। কি হচ্ছে? ব্যয়। আমরা হিসাব কয় প্রকার বলছি? হিসাব 5 প্রকার। হিসাব 5 প্রকার। ক্রয়টা হচ্ছে ব্যয়। ক্রয়টা হচ্ছে কি? ব্যয়। ব্যয় যদি বৃদ্ধি পায় তবে ডেবিট, আর নগদ টাকা কি? সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস হলে কি? ক্রেডিট। এই কারণে আমরা লিখছি কি ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরটা এটা কি বলছে দেখো। এরপরে যেটা কি বলছে দেখো, এটা আমরা একটু খেয়াল করে দেখি। যে বলা আছে কি চেকের মাধ্যমে পণ্য ক্রয়। যদি আমি চেকের মাধ্যমে ক্রয় করি তবে আমাকে সেই ক্ষেত্রে নগদ না হয় কি হয়? ব্যাংক হিসাব। চেক দিলেও ব্যাংক, চেক পাইলেও কি ব্যাংক হিসাবে লিখি। আমাদের টাকা সাধারণত কয়টা জায়গা, অর্থাৎ নগদ এবং হচ্ছে কিসে? ব্যাংকের মাধ্যমে। এই কারণে আমরা লিখতেছি কি, আমরা এখানে একটু ক্যালকুলেশন করি যে এখানে জাবেদার যদি আমরা লিখি তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? চেকের মাধ্যমে ক্রয়। তাহলে এটা জাবেদারটা আমরা একটু লিখে নিই। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা একটু লিখে নাও, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার কারণ কি, আমি ক্রয় করছি কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। আমার টাকা কমে গেছে কোথা থেকে? ব্যাংকের থেকে টাকা কমে গেছে। অর্থাৎ আমাকে ব্যাংকের থেকে যখন টাকা চলে যাবে তখন ব্যাংক হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। এরপর বলছি কি দেখো, বিলের মাধ্যমে পণ্য ক্রয়। বিলের মাধ্যমে যদি পণ্য ক্রয় করি, এই বিলটা বলতে কি বুঝি? অর্থাৎ একজন পরিচিত ব্যক্তির কাছ থেকে তুমি যদি মাল কেনো এবং তাকে যদি কমিটমেন্ট করো যে আমি তোমাকে টাকা দিয়ে দিব, তবে বাকিতে পাওনাদার, কিন্তু সে বলল কি ভাই আমি তোমার সাথে ব্যবসা করতেছি, একটা ডকুমেন্ট থাকা দরকার। সেই ডকুমেন্টটা কি? তুমি বললে কি একটা বিল প্রস্তুত করা হলো যে একজন নাম ব্যক্তি যে আমি অমুকের কাছে এত টাকা পাই, দেন এত বছর বা এত মাস পরে, 3 মাস পরে, সাধারণত 3 মাস পরে এই চেকের এই বিলের টাকাটা দিতে বাধ্য থাকিব। অর্থাৎ ডকুমেন্টারি একটা দলিলে লিখলা, নোটারি পাবলিক কর্তৃক স্বীকৃত একটা ডকুমেন্ট, সেটাকে তোমাকে যখন স্বাক্ষর করবা, যিনি স্বাক্ষর করবে তার কাছে প্রতিবিল এবং জিম পাবে তার কাছে প্রাপ্য বিল হিসাবে বিবেচিত হবে। এই জন্য হচ্ছে বিলের মাধ্যমে পণ্য ক্রয়। এর জন্য জাবেদা আমরা কি লিখি? ক্রয় হিসাব ডেবিট
আর এখানে ক্রয় করলে কি দিচ্ছি, প্রদেয় বিল, প্রদেয় বিল হিসাব, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট। টাকা যে টাকা আছে সেটাই লিখবো। বাকিতে পণ্য ক্রয়, কি বলছে, বাকিতে পণ্য ক্রয়, পরবর্তী জায়গাতে কি বাকিতে পণ্য ক্রয়, বাকিতে যদি পণ্য ক্রয় করি তবে আমরা চার জন্য কি হচ্ছে, বাকিতে বলতে কি বোঝাচ্ছে, আমি পণ্য ক্রয় করতেছি, আমি নগদ টাকাও দিচ্ছি না, চেক দিচ্ছ না, বিলও দিচ্ছি না, অর্থাৎ সে আমার কাছে টাকা পাবে। অর্থাৎ ক্রয়ের সাথে কি দেনাদার জড়িত নাকি পাওনাদার জড়িত, এটা আমাকে বুঝতে হবে। আমি ক্রয় করছি, লোকে আমার কাছে টাকা পাবে, দেন সেক্ষেত্রে কি বোঝাচ্ছে, যে সে আমার কাছে পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে আমরা এটার জন্য কি যাবে, তাহলে কি যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার যাই লেখো ক্রেডিট। টাকা কত, যে টাকা আছে সেই টাকাই লিখবো। তাহলে কি বাকিতে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। এই যে পরবর্তী যে জাবেদাটা, এই জাবেদাটা একটা জাবেদার ভিতরে আমি তোমাদের সকল মোটামুটি একটা ধারণা দিয়েছি। দেখো, পণ্য ক্রয় ৬০,০০০ টাকা, কয় টাকা, ৬০,০০০ টাকা, নগদে ৫০%, চেকের মাধ্যমে ২০%, বিলের মাধ্যমে ১৫%, বাট্টায় 10%। অর্থাৎ পণ্য ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় যদি বাট্টা থাকে সেটা কারবারি বাট্টা হিসেবে বিবেচিত, এবং কারবারি বাট্টার টাকাটা কি হয়, কারবারি বাট্টার টাকা আগে বাদ দিয়ে বাকি কারবারি বাট্টার টাকাটা আগে বাদ দিতে হয়, কি করতে হয়, কারবারি বাট্টার টাকাটা আগে বাদ দিতে হয়, বাদ দিয়ে পরবর্তীতে তোমার টাকাটা বসে। তাহলে কি বললো দেখো, এখানে খেয়াল করো যে বাকিতে কি বলছে, বাকিতে পণ্য ক্রয় করে 1% বলছে কি, আমার এখানে বলছে 60%, যদি ৬০,০০০ টাকা 10% হয় ৬,০০০ টাকা, অর্থাৎ আমি লিখবো কি, জাবেদাটা কি লিখবো, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, কত টাকা লিখবো, ক্রয় হিসাব ডেবিট লিখবো হচ্ছে ৫৪,০০০ টাকা। কারণ কি, কারণ আমার এখানে বুঝতে হবে ৬০,০০০ টাকার উপরে কত পার্সেন্ট, 10% ইকুয়াল টু কত টাকা, ৬,০০০ টাকা। এবার ৬০,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা যদি মাইনাস করি তবে কত থাকে, ৫৪,০০০ টাকা। এই ৫৪,০০০ টাকা ক্রয় হিসাব। এরপর আমি দিচ্ছি কি, এরপর আমার কি বলছে খেয়াল করে দেখি, যে এরপরে বলছে কি, যে আমার উল্লেখ করছে কি, যে উল্লেখ করছে এখানে তোমার ৫০% হচ্ছে কিসে বলছে, ৫০% নগদে, ৫০% নগদে, ৫০% যদি নগদে হয় দেন সেক্ষেত্রে কি হবে, ৫০% নগদে। তাহলে আমি এখানে আবার একটু লিখি, যে প্রথমে লিখবো ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, টাকা হচ্ছে ৫৪,০০০। এরপরে কি বলছে, ক্রয় হিসাব ডেবিট ৫৪,০০০, চেক দিচ্ছি, নগদ টাকা দিচ্ছি, নগদান হিসাব ক্রেডিট, টাকা কত টাকা, টাকা ৫০%, ৫৪ অর্ধেক অর্থাৎ ২৭,০০০ টাকা। এরপরে কি বলছে, তোমার ২০% হচ্ছে কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ৫ × ৫ = ১০, ১০,৮০০। এরপরে বলছে কি, যে তোমার বিলের মাধ্যমে ১৫%, প্রদেয় বিল হিসাব, টাকা কত টাকা, আমরা কত পার্সেন্ট, ৫৪,০০০ টাকার, এই ৫৪,০০০ টাকার উপরে ১৫% করে নিব আমরা, ৫৪,০০০ টাকার উপর 15% করি, আমরা একটু ক্যালকুলেশন করে নেব। ৫৪,০০০ টাকার উপরে 15%, এবং হচ্ছে কি বলছে কি, যে বাকি থাকতেছে কত পার্সেন্ট, অর্থাৎ আমার এখানে ৫০ আর হচ্ছে ২০, ৭০ আর হচ্ছে তোমার ১৫, অর্থাৎ ৭০ × ১৫ = ৮৫%। এখানে আমার চলে গেল কত পার্সেন্ট, ৮৫%, এবং বাকি ১৫% থাকছে কি বাকিতে, অর্থাৎ প্রদেয় হিসাব, হিসাব ক্রেডিট, টাকা কত টাকা, ১৫%, অর্থাৎ এই টাকার উপর ১৫% করলে কত আসে, ৫,৪০০ এর অর্ধেক, ২৭০০, ৮,১০০, ৮,১০০ টাকা। তাহলে আমরা এই টোটালটা যোগ করলে আসে কত টাকা, ৫৪,০০০ টাকা। ঠিক একইভাবে দেখো, এখানে বলছে রিয়াজের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো, এইখানে ব্যক্তির নাম উল্লেখ থাকলে, যদি নগদ বা চেক উল্লেখ না থাকে তবে মনে রাখতে হবে এটা বাকিতে। কি বলছে, যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, নগদ টাকা বা চেক বা তোমার বিল যদি উল্লেখ না থাকে তবে বুঝতে হবে এটা বাকিতে। তাহলে এখানে এর জাবেদাটা কি হচ্ছে, যে আমি কার কাছ থেকে ক্রয় করছি,
অর্থাৎ ক্রয় করছি রিয়াজের নিকট থেকে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব রিয়াজ। কত টাকা? 7,000 টাকা হলে 7,000 যা হবে তাই। এরপরে কি বলছে, এটা নগদে বিক্রয়। এরপর বিক্রয়গুলো সেম, বিক্রয়গুলো একটু আলাদাভাবে আমরা বিক্রয় করলে আমার নগদ টাকা আসে নাকি চলে যায়, এইভাবে একইভাবে আমরা জাবেদাগুলো একটু প্র্যাকটিস করব। তবে আমরা আজকে এই পর্যন্তই, আজকে আমরা এই 6টা জাবেদাই করলাম, ক্রয় রিলেটেড জাবেদাগুলো করলাম, আর বাকি যেগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের শেষ করব। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে এক পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং আশা করব তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবারে আমরা চাচ্ছি হিসাব বিজ্ঞান তোমরা ঘরে বসেই, অর্থাৎ বিভিন্ন যা দৌড়দৌড়ি না করে নিজেরা ঘরে বসে যাতে সলিউশন করতে পারো, নিজের প্রস্তুতি নিজে গ্রহণ করতে পারো এবং ভালো কিছু আশা করছি ভালো কিছু হবে। তোমরা আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।